নদী সব জানে। ধূসর পাহাড়ের বুক চিরে নদীটা বেরিয়ে এসে কলকলিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হয়ে নীল সমুদ্রে গিয়ে মিশেছে। সেই নদীতে অনেক দিন ধরে বালুমাটি জমেছিল, পলি জমেছে। এক সময় একটা দ্বীপের আকার নিয়ে জেগে উঠল। নদীটি দ্বীপটিকে চারপাশ দিয়ে ঘিরেছিল। নদীর ঢেউ অবিরাম বলিয়ে সেই দ্বীপের কূল ছাপিয়ে যেত। আশেপাশে নদী ভাঙনের মানুষেরা এসে সেই দ্বীপে ঠাঁই নিয়েছিল। সেখানে বসতি গড়ে তুলেছিল। অনেকেই কুঁড়েঘর বানিয়েছে, উর্বর মাটিতে সবজি চাষ করে, অনেকেই নদীতে মাছ ধরে। এমনি করে সেখানে একদিন এসেছিল তিতলিরা, তার বুড়ো দাদু আর দিদার সাথে। দ্বীপের মাঝে ছোট্ট একটি কুঁড়েঘর বানিয়ে থাকছিল। তিতলি ছিল বাপ মা মরা দুঃখী একটি মেয়ে। ওদের কুঁড়েঘরের সামনে জমিতে কচি ঘাস লোক লোক করে জন্মালো। তিতলিদের পোষা ছাগল, হাঁস, মুরগি চড়ত সেখানে। ঘাসের ভেতর থেকে পোকামাকড় খুঁটে খেত। তিতলির দাদু নদীতে জাল ফেলে মাছ ধরে। মাছের ঘাটিগুলো তার খুব ভালো করে জানা আছে। কোথাও জাকি দামের নিচে মহাশুলদের পাওয়া যাবে, কোথায় রূপালি চিতল পাওয়া যাবে তা ঠিক জানে। দাদু আর দিদা বুকে আগলে মানুষ করে তিতলিকে। আশেপাশে কোনো পাঠশালা নেই। তিতলিকে লেখাপড়া শেখাতে না পারার জন্য দাদুর মনে তাই খুব দুঃখ। এক সকালে সোনালি রোদে বসে দাদু মাছ ধরার ছেঁড়া জালটাকে সেলাই করছিল। দিদা কোমরের ব্যথায় চাটাতে শুয়ে ঘুরাচ্ছে। প্রচণ্ড জ্বর এসেছে বুড়ির। তিতলি দিদার শরীরে হাত দিয়ে দেখে শরীরটা যেন পুড়ে যাচ্ছে। আকাশ ঘন মেঘের ঢাকা পড়েছে। চারপাশে কেমন থমথমে করছে। রাত ভরা তুমুল বৃষ্টি হয়েছে। তিতলির কাছে মনে হলো বৃষ্টি আবার আসবে। নদীর এর মাঝে প্রচণ্ডভাবে ফুলে ফেঁপে উঠেছে। পানির গতিকে অন্যভাবে চাইতে অনেক বেশি বলে মনে হচ্ছে। তিতলি দাদুর জন্য রুটি নিয়ে যায়। দাদু গুলাটে চোখ মেলে বলে, আরে তিতলি, তোমার দিদার অবস্থাটা এখন কিরকম লাগছে? খুব খারাপ, ব্যথায় শুধু চটপট করছে। চিন্তিত মুখে দাদু বলে, তাই এবার ভাবছি তোমার দিদাকে নিয়ে গঞ্জের মিশন হাসপাতালে যাব। ভালো চিকিৎসা না পেলে তাকে বোধহয় আর বাঁচানো যাবে না। তাই যাই। তাহলে তো কটা দিন তোকে এখানে একা থাকতে হবে। তা না হয় থাকবো। তিতলি যথেষ্ট সাহসী মেয়ে। সহজে সে ভয় পায় না। একাই সে ঘর বাড়ি সামলাতে পারবে। ছাগল, হাঁস, মুরগিকেও দেখে রাখতে পারবে। তবে সে শুধু ভয় পাচ্ছে নদীটাকে। নদীর মতিগতি তার কাছে এবার মোটেও ভালো ঠেকছে না। গতকাল নদীতে সে ডিবিগুলোকে আর খুঁজে পায়নি, যে ডিবিগুলোতে শীতের অতিথি পাখিরা এসে জাক বেঁধে বসত। ডিবিগুলোকে তলিয়ে গেছে। তিতলি দাদুকে শুধায়, বৃষ্টিতে যদি নদীর কূল ছাপিয়ে গড়ে চলে আসে তখন আমি কি করব? দাদু বলে, তখন তুমি সোজা চলে যাবে সেই উঁচু জায়গাতে। কিন্তু যদি সেখানেতে পানি উঠে তাহলে হাঁস মুরগিগুলোকে নিয়ে ঘরের চালে উঠবে। আর যদি চালটাও ডুবে যায় তাহলে ওই তেঁতুল গাছে উঠবে। তবে নদীর পানি কিন্তু অত উপরে উঠবে না। কিন্তু ছাগলগুলো তাহলে কি হবে? আমি ওগুলোকে সাথে নেব। তোমার দিদা চিকিৎসার খরচের জন্য গঞ্জে ওদের বিক্রি করতে হবে। দাদু তিতলির উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে দেয়। মমতা মাখা কণ্ঠে বলে, দেখবো পানির সাথে লড়াই করে তুমি এবার কিভাবে টিকে থাকো। সেদিন দুপুর থেকে জমজম করে বৃষ্টি পড়তে থাকে। বৃষ্টির বড় বড় ফোঁটা নদীর বুকে ফুলের পাপড়ির মতো ঝরছে। তিতলি বৃষ্টির ভেতরে ভিজে চুপসে গিয়ে কাজ করছে। হাঁস মুরগিকেও খেতে দিয়ে নিয়ে খুপড়ি ঘরে ঢুকালো। একটা লিকলিকে ডুয়া সাপকে গর্ত থেকে বেরিয়ে আসতে দেখে
জিউলির ডাল দিয়ে পেঁচিয়ে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিল। সারা রাত ধরে তুমুল বৃষ্টি হলো। কুঁড়ে ঘরের ছাউনি চুষিয়ে পানি নামলো। দাদু সারা রাত কেরোসিনের খুপিটা জ্বালিয়ে রাখলো। আলোর শিখাটা দপদপ করছে। দুর্যোগের এমন রাতে এই শিখাটি যেন তাদের মুখে কিছুটা সাহস যোগাচ্ছে। পূর্বাকাশে ভোরের আলো ফুটার সাথে সাথে তিতলি ঝাঁপ খুলে ঘরের বাইরে এলো। তখন টাপুস টুপুস করে বৃষ্টি পড়ছিল। নদীর কিনারায় এসে তিতলি ওর চেনা পাথরটাকে আর খুঁজে পেল না। ওই পাথরটি তার খুব প্রিয় জায়গা ছিল। পাথরে বসে ডুবিয়ে সে রূপালী মাছদের ডাপাডাপি দেখত। পাথরটা নিশ্চয়ই পানির তলায় চলে গেছে। বালিতে পা ডুবাতেই তিতলি পানির তীব্র টান টান টের পায়। আকাশে সূর্য দেখা দেয়নি। দাদুর জুপের ভেতর থেকে ডিঙ্গিটাকে টেনে বের করে আনে। দিদাকে কাঁথায় মুড়ে কোনো মতে ডিঙ্গিতে তুলে শুইয়ে দেওয়া হলো। দিদা কেমন নিস্তেজ হয়ে পড়েছে, কোনো কথা বলতে পারছে না। তিতলির দিকে চল চোখে তাকিয়ে আছে। দাদু তাদের ছাগলগুলোকে দড়ি বেঁধে ডিঙ্গিতে তুলল। কলকলিয়ে আছে, বাতাস বইছে। দাদু ডিঙ্গিটা ছেড়ে দেয়। তিতলি কিছুক্ষণ লগি বাওয়ার চলাক চলাক শব্দ শুনে। নদীর ঢেউতে ভেসে চলছে ডিঙ্গিটা, আর দাদু আর দিদা রয়েছে সেখানে। গাং শসাদের একটা ঝাঁক উড়ে গেল। এক সময় চোখের আড়ালে চলে গেল ডিঙ্গিটা। শুধু বাতাসের শব্দ শোনা যেতে থাকে। ঘরের নানা কাজে ব্যস্ত হয়ে পড়ে তিতলি। হাঁস মুরগগুলো খুদ কুড়ো খেতে দেয়। দূরে কোথাও বাজ পড়েছে। তিতলির কাছে নদীটাকে তখন অনেক বেশি চওড়া বলে মনে হচ্ছে। চেনা নদীটা কেমন পাল্টে গেল। তীর চাপিয়ে কলকলিয়ে পানি ঢুকছে। দ্বীপের লোকজন নিরাপদ আশ্রয় খুঁজে চলে যাচ্ছে। চারদিকে শুধু পানি আর পানি। তিতলি ঘরের কোনায় রাখা টিনের তরঙ্গে দাঁড়কারি জিনিসগুলোকে কোনো মতে টেসে টুসে রাখে। চাল ডালের পুটলিটাও ভরে ফেলল। তুরঙ্গটাকে কোন মতো তুলে উপরে ঝুলিয়ে দিল। ওকে যদি সত্যি গাছের মাথায় রাত কাটাতে হয় তবে নেমে এসে অন্তত রেঁধে খেতে পারবে। তিতলি দেখলো পানি খলবলিয়ে এসে ওর পায়ের গোড়ালি পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। পানি ঢুকছে থুড়ে। তিতলি এ দৃশ্য দেখে ঘাবড়ে যায়। নিজের চোখকেই যেন সে বিশ্বাস করতে পারছে না। এবার সে ছুটল তেঁতুল গাছের দিকে। মোটা ডালটাকে আঁকড়ে ধরল। তার কাছে মনে হলো গাছটার কারণে সে এবার কোনো মতে বেঁচে গেল। গাছটা না থাকলে এতক্ষণ সে পানির প্রচণ্ড তোড়ে ভেসে যেত। তিতলি গাছের শক্ত ডাল ধরে শরীর বসতে উপরে উঠে যায়। ডালে সাবধানে বসে। নিচে তাকিয়ে দেখে তাদের কুঁড়ে ঘরটা যেন বিতুর মতো দাঁড়িয়ে আছে। হাঁস মুরগিগুলো ঘরের চালে। ঘরের ভেতর থেকে ভেসে আসছে গৃহস্থলী টুকটাক জিনিসপত্র। পানি খুব তাড়াতাড়ি বাড়ছে। তিতলির চোখের সামনে উঁচু জায়গাটা তলিয়ে গেল। ভেসে আসা টিনের উপর একটা খড়িয়ে মুরগ বসে ডানা ঝাপটাচ্ছে। তিতলি গাছে আরো উঁচু ডালে চলে যায়। একটা দাঁড় কাক ওখানে বাসা বেঁধেছে। 4টা ডিম পড়ে আছে বাসাতে। দাঁড় কাকটি আতঙ্ক সরে রাখছিল। সে কাকের মাঝে বুঝি কান্না মিশে আছে। তিতলির কাছে মনে হলো ওই দুঃসময়ে দাঁড় কাকটি বুঝি তার সঙ্গী হয়েছে। প্রচণ্ড বৃষ্টির দাপটে তেঁতুল গাছটি কাঁপছে। কাকটি কেঁদে ডেকে ডেকে তার চারপাশ দিক পাক খাচ্ছে। তিতলির ডালটাকে শক্তভাবে আঁকড়ে ধরে বসে থাকে। তরতরিয়ে কেঁপে গাছটা এক সময় তার দিকে হেলে পড়ে। ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে। চেনা নদীটি এখন ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে। সবকিছুকে গ্রাস করার জন্য অস্থির হয়ে উঠেছে। তিতলি দেখতে পেল
দার কাকের বাসায় তেমন ডিমগুলো পানিতে ভাসছে। ডালপাড়া নাড়িয়ে কেঁপে উঠল গাছটা, সামনের দিকে হেলে পড়ল। তিতলি ডালটিকে কোনো মতে জোর ধরে ঝুলে আছে। পাখির বাসাটি এখন আটকে আছে গাছের ডালে। বাসাটা উড়ে গিয়ে জুপ করে পানিতে পড়ল। দার কাকটা পানিতে মুখ ডুবিয়ে আর ডিমগুলো খুঁজতে থাকে। বাসাটি তলিয়ে গেছে। তিতলি বুঝতে পারল সে আর বেশিক্ষণ এভাবে ঝুলে থাকতে পারবে না। গাছটি এখনই জোপাস করে পড়বে। সেই সাথে সেও তলিয়ে যাবে। প্রকাণ্ড গাছটি পড়ল পানিতে। খানিকটা সময় সামনে ভেসে গিয়ে আটকে গেল বালি পাথরে। তিতলি তখনও কোনোভাবে গাছের ডালে নিজেকে আটকে রেখেছে, আর টিকে থাকা সম্ভব হচ্ছে না। হাত দুটো যেন ছিঁড়ে যাবে। এর মাঝে প্রচণ্ড বৃষ্টির বেগ। আতঙ্কে চোখ বুজল তিতলির। এমন সময় ওর মনে হলো কেউ যেন তাকে ক্ষীণ স্বরে ডাকছে। কোনো মতে গাড়টি উঁচু করলো সে। একটি ছোট ডিঙ্গিকে তার দিকে ছুটে আসতে দেখলো। গাছের কাছে আসে ডিঙ্গিটা। একটি কিশোর ডিঙ্গি বাইছে। সে ডিঙ্গিটাকে গাছের ডালের সাথে এনে দাঁড় করালো। কিশোর ছেলেটি হাত বাড়িয়ে দিল তিতলির দিকে। তিতলি শক্ত মুটিয়ে হাতটাকে ধরল। কিশোর ছেলেটি পানিতে নেমে গাছের ওপর ভর দিয়ে ডিঙিটাকে স্রোত দিয়ে ধাক্কা দিল। তারপর শক্ত হাতে লগি ধরল। স্রোতের সাথে তাল মিলিয়ে ভেসে চলল ডিঙ্গি। তিতলি আর গাছটাকে দেখতে পেল না। ডিঙ্গিতে চোখ বুজে শুয়ে আছে তিতলি। কিশোর ছেলেটি একমতে ডিঙ্গি বেয়ে চলছে। স্রোতের বেগ থেকে বাঁচার জন্য তীর ধরে এগিয়ে যাচ্ছে। প্রচণ্ড বেগের দরুনে ডিঙ্গিটি মাঝে মাঝে পাক খেয়ে উল্টে যেতে চাইছে। তিতলি কিশোর ছেলেটির দুরন্ত সাহস দেখে অবাক হয়। জয়যাত্রা স্রোতের সাথে লড়াই করে নৌকাটি এগুচ্ছে। কিশোর ছেলেটি জিজ্ঞেস করে, তুমি কি এই দ্বীপেই থাকো? হ্যাঁ, তোমাকে আগেও দেখেছি, কিন্তু বাকি লোকজন সব কই? আমার দিদা খুব অসুস্থ। দাদু তাকে গঞ্জের মিশন হাসপাতালে নিয়ে গেছে। তা তুমি কোথায় থাকো? ওই দূরের পাহাড়ের কূলে আমাদের গ্রাম। বাবা মার সাথে থাকি। গরু মুহুস চড়াই। দ্বীপে ভেসে যাওয়ার খবর শুনে উদ্ধার করতে এসেছি, কিন্তু স্রোতের টানে ঠিকভাবে এগুতে পারিনি। অনেক কষ্ট করে এখানটায় এসেছি। গভীর কৃতজ্ঞতায় তিতলি চোখের পানি আসে। তার দাদু আর দিদা ছাড়া তাহলে বিপদের দিনে পাশে এসে দাঁড়াবার মতো কেউ আছে? কিশোর ছেলেটি একটা ঝুড়ি থেকে পাকা আম বের করে তিতলিকে খেতে দেয়। টসটসে ফল দেখে তিতলি খুশি হয়। তার ভীষণ খিদে পেয়েছিল। কিশোরটি বলে, নাম কি তোমার? তিতলি, আমার। আর তোমার? শানু। অনেক পরিশ্রম করে শক্ত হাতে লগি ঠেলে নদীর স্রোতে উল্টে দিকে দিগল গাছের পাকে ডিঙ্গিটাকে কোনো মতে বেড়ায় শানু। গাছগাছালি লতা পাতায় ঢেকে রয়েছে জায়গাটি। জঙ্গলের স্থান। নদীর পানি গর্তে ঢুকে পড়ায় জন্তু জানোয়ারেরা বেরিয়ে গেছে শুকনো আশ্রয়ের সন্ধানে। ওরা দেখতে পেল মস্ত বড় একটা অজগর সাপ হিলহিলিয়ে জঙ্গলে ঢুকছে। তিতলি ভয় পাওয়া গলায়, এখন যদি একটা বাঘ চলে আসে? আমরা কি তখন গাছে উঠে পড়বো? শানু শান্ত কণ্ঠে বলে, এখানে কোনো বাঘ নেই, তুমি ঘুমাও, আমি পাহারায় আছি। সারাটা দিন তিতলির উপর দিয়ে মস্ত দখল গেছে। তার দু চোখ যেন ঘুমে জড়িয়ে আসছে। তিতলি ঘুমে ডলে পড়ে। পরদিন তিতলির ঘুম ভাঙল পাখির ডাকে। বন মরুভূমি মুখরিত হয়ে উঠেছে।
শানু ডিঙ্গির পাটানোতে ঠায় বসে আছে। গাছের পাতা ঝরে পড়ছে তার উপর। শানু জানালো পানি আর বাড়েনি। আবার ডিঙ্গিটাকে পানিতে নামালো শানু। বাদ নিয়ে ভেসে আসা গাছের গুড়ি সরিয়ে যেতে বেশ কষ্ট হচ্ছে। একসময় জঙ্গলের এলাকা পেরিয়ে যায়। ভাসতে ভাসতে একটা গ্রামের কাছে আসে। গ্রামটি অনেক উঁচু জায়গাতে। বন্যা তাই সেখানে হিংস্র চুবল মারতে পারেনি। গাছে গায়ের লোকজন ওদের খেতে দিল। তিতলি জানতে পারলো যে সেখানে থেকে গঞ্জে যাওয়ার রাস্তা আছে। কথাটা শোনা মাত্র তার অস্থিরতা বাড়ে। দাদু আর দিদাকে দেখার জন্য বেকুল হয়ে উঠে। কেমন আছে তারা? এক চাষির খোঁজ পায় যে গঞ্জে যাবে। সে তিতলিকে সাথে করে নিয়ে যেতে রাজি হলো। শানু এবার তার গায়ে ফিরে যাবে। শানু বলল, এখানে তো তুমি নিরাপদ আছো। তোমার দাদু আর দিদার দেখা পাবে। পানি নেমে গেলে আবার তোমাদের দ্বীপে যেতে পারবে। তিতলি বিমর্ষ কণ্ঠ বলে, দ্বীপটি কি আবার নদীর কবল থেকে জেগে উঠবে? শানু তিতলিকে একটা ছোট বাঁশি দেয়। আমার স্মৃতি হিসেবে এটাকে রাখো। এটা খুব ভালোবাসি। আমার খুব প্রিয়। বৃদ্ধ চাষির সাথে তিতলি একটা মুষের গাড়িতে করে গঞ্জের দিকে রওনা দেয়। কাদা মাটির পথে। গঞ্জের দিকে তিতলি মিশন হাসপাতালের দিকে ছুটে যেতে থাকে। তার দাদু একটা গাছের নিচে দাঁড়িয়ে ছিল। তিতলি গিয়ে তার দাদুর বুকে ঝাপটিয়ে পড়ে। দাদু তো অবাক। কি তিতলি, তুমি এখানে এলে কিভাবে? আমাদের দ্বীপটি কি বন্যায় তলিয়ে গেছে? কে তোমাকে এখানে এনেছে? তিতলি সব প্রশ্নের উত্তর দিল। দাদু বলল, গত কদিন আকাশের অবস্থা দেখে আমার খুব চিন্তা হয়েছিল। দিদা কেমন আছে? তোমার দিদা আর নেই। আমাদের ছেলে চলে গেছে। ওরা আবার দ্বীপে ফিরবে আসে। নদী তখন পুরোপুরি শান্ত। মাঝে মাঝে ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। তবে দুর্যোগের লক্ষণ নেই। দাদু দুটো ছাগলটাকে ফিরিয়ে আনতে পেরেছে। দিদা মরে যাওয়াতে বিক্রি করার প্রয়োজন হয়নি। ছাগলগুলোকে মাঠে নিয়ে যায় তিতলি। তেঁতুল গাছটাকে দেখতে না পেয়ে দাদু বিস্মিত। তিতলি জানায় বিপদের সময় গাছটা কিভাবে তাকে আশ্রয় দিয়েছিল। তিতলি ভাবল শানু হয়তো একদিন ডিঙি বেয়ে হঠাৎ করে চলে আসবে। দাদু আর তিতলি মিলে নতুন করে আবার কুঁড়ে ঘর তৈরি করে। পাতার ছাউনি দেয়। টিনের দুমড়ানো তুরঙ্গটাকে খুঁজে পায়। তেঁতুল গাছে খালি জায়গাটিতে তিতলি একটা জাম গাছের চারা পুঁতে দেয়। ভাবে একদিন এই চারাটি বিশাল হবে। জাকর মাকর হবে, ঘন ছায়া দেবে। অনেকটা জায়গা জুড়ে বৃষ্টির দিন চলে গেল। দ্বীপের মাটি রোদের তাপে শুকালো। জমিতে শীতের ফসল রোয়া হলো। দাদু আবার জাল নিয়ে নদীতে রূপালী মাছ ধরতে গেল। একদিন শানু এলো ডিঙ্গি বেয়ে। তিতলি অভিমান ভরা কণ্ঠে বলে, আমি তো ভেবেছিলাম তুমি বুঝি আর আসবে না। শানু বলে, গায়ে আমার অনেক কাজ ছিল। আমি কিন্তু প্রতিদিনই তোমার কথা ভেবেছি। তুমি কি আমার বাঁশিটি রেখেছ? খুব যত্ন করে রেখেছি, কিন্তু আমি তো বাঁশি বাজাতে পারি না। ওরা দুজন নদীর পাড়ে বসলো। মাথার উপর অপরাজিতা ফুলের মতো ঝকঝকে নীল আকাশ। নদীটা কিছু দূরে গিয়ে যেন সেই আকাশে মিশে গেছে। শানু বলল, দেখেছ নদী কেমন ধীরে ধীরে বইছে। নদীটি এখন এত শান্ত, এত সুন্দর, অথচ বর্ষাকালে কেমন যেন ভয়ঙ্কর হয়ে ওঠে। কিন্তু আমরা যে এই নদীর অংশ। এই নদী ঘিরেই তো আমাদের জীবন। যে নদী পাহাড় থেকে বেরিয়ে সমুদ্রে মিশেছে, সেই নদী তার গতিপথে যদি কখনো উদ্দাম হয়, তবে আমাদের তা সহ্য করতেই হবে। শানু তখন বাঁশিতে সুর তুলে। সেই সুরে নদীর চলাক চলাক শব্দের সাথে যেন মিশে যায়। এই নদীর তীরে ঘেঁষে কত না মানুষ ঘর বেঁধেছে।
তাদেরই একজন হচ্ছে তিতলি। তারা তিতলিকে না জানলেও ওকে চেনে তার দাদু শানহু নামের দূর গায়ের কিশোর ছেলেটি। আর চিনে এই ছলছলিয়ে বয়ে যাওয়া নদীটি অনন্তকাল ধরে যে মালার মতো তাদের ঘিরে রেখেছে। গল্পটির নাম হলো নদী সব জানে। আর আমার এই ভিডিওটা আপনার কাছে কি লাগছে, ভালো লাগে যদি তাইলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।